বিরক্তকর হবে না। আর খুব বেশি লং নিলে আমি তোমাদের খাওয়া দাওয়াও করাবো, টেনশন করার দরকার নেই আর কি, ঠিক আছে। যেহেতু রাত 9 দেখছি খুব মজা নিচ্ছে ভাই, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, আপনার সিলেবাস তো দুর্বল হয়ে আছে, তো টেনশনের দরকার নাই, ঠিক আছে। আমার এই আজকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস শেষ, তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে যদি আমার ক্লাস শেষ হয় তাইলে ওটা শুক্রবারে যখন ক্লাস নেবে বলে দেবেনি, তখন মানে অন্য ক্লাসের মধ্যে আমার ক্লাসটা একটু আগে শুরু হবে, একটু লং লাস্টিং যাবে আর কি, ঠিক আছে। তাইলেই মোটামুটি হয়ে যাবে, টেনশন নাই। ওকে, তো সামনে সপ্তাহ থেকে খালি তোমাদেরই ক্লাস নেব। ওকে, তো আজকে আমাদের ওই যে অনেক আগের একটা অধ্যায় বাদ ছিল, অনেকের কোচিং টোচিংও হয়ে গেছে, বাট আমরা একটু পড়িনি আর কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা আমরা পড়বো টাইপ ওয়াইজ ভাগ করেই পড়বো। ওকে, তোমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে ডেলি পরীক্ষাটা হয়েছিল, কোশ্চেনটা আমি দেখলাম, কোশ্চেনটা এক্সেস লেভেলের কঠিন কোশ্চেন করছে, মানে এক্সেস লেভেলের কঠিন কোশ্চেন হয়েছে আর কি। আমাকে দেখায়নি কোশ্চেন, কারণ আমি রাতে দেখতে চাইছি, কোশ্চেন রেডি হয়নি তখন পর্যন্ত। তো সকালবেলায় আমি তখন ঘুমাইছিলাম, কোশ্চেন পাঠিয়ে দিয়েছি প্রিন্ট করতে। তো কোশ্চেন খুব কঠিন হয়েছে আর কি, এত কঠিন কোশ্চেন করে ভার্সিটিতে মানুষ, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন হয়ে গেছে আর কি। তো তাই তোমাদের ওর মার্ক নিয়ে মন খারাপ হওয়ার দরকার নাই, আমি কোশ্চেন দেখেছি, কোশ্চেন দেখে দেখলাম এগুলো আসবে না পরীক্ষায়, তো অত কঠিন কোশ্চেনের দরকার নেই আর কি। কোশ্চেন মানে কোশ্চেন কঠিন হবে, সারা জীবনই হবে, কিন্তু একটা দুইটা ধরো রিটেন 4টা, এর মধ্যে একটা জমের কঠিন হবে, করবো না ওটা, কথা বোঝো নেই, কিন্তু সব কোশ্চেন কঠিন হবে না আর কি। ওকে, আর সব কোশ্চেন মানুষ পারবেও না, সময়ের একটা ব্যাপার আছে, সব কোশ্চেন পারতে হবে না, কিন্তু তাই বলে তোমাদের নাম্বার 100-র মধ্যে 19 আছে রেজাল্ট, 100-র মধ্যে তাই বলে 19 পাবা, 20 পাবা, মানে 19-20 পেলে তো কোথাও চান্স হবে না আর কি। তবে পাস মার্ক যদি তুমি পাও, ধরো 40% মার্ক যদি তুমি পাও, তাও দেখা যায় চান্স হয়ে যাবে আর কি, কিন্তু 19-20-এ কিন্তু হবে না। কিন্তু যে 19-20 পাচ্ছ, তার জন্য কিন্তু 40 পাওয়াটা কষ্টের না, কারণ তুমি ক্লাস না করে বাড়িতে ঘুমিয়ে থাকবা, তুমি অনলাইনে ক্লাস করছো, ক্লাস করতে করতে একটু একটু পরপর গিয়ে মেসেঞ্জারে একটু ক্লাস করার পর একটু রিলস দেখে আসছি, আরে কি সুন্দর, এই হচ্ছে সমস্যা আর কি। তো এখন পুরাটাই অনলাইন বন্ধ করতে হবে, একবারে বন্ধ করে খালি এমসিকিউ সলভ করতে হবে, মানে খালি সলভ করতে হবে, তুমি নিজে হাতে এমসিকিউ সলভ বাড়াও, ওসব বই টই পড়া বাদ, খালি একবারে থরলি এখানে এমসিকিউ সলভ বাড়াও, ঠিক আছে, একবারে সুন্দর করে বাড়াও। একটু ওই যে আনারস রেখো বাইরে, আনারস রেখো। ওকে, টাইপ 1 আমরা টাইপ ভিত্তিকই পড়াবো, এবং আমার মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে তোমার উচিত এরকম টাইপ আকারে মাথার মধ্যে ধরো কয়টা টাইপ হবে, 300টা টাইপ হবে সব মিলে 300টা টাইপ হবে। দেখো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার শর্ট সিলেবাসের, ও বায়োলজিও তো আছে, ওটা একটা ডিফারেন্ট প্যারা আর কি, বায়োলজি নিয়ে আমার জ্ঞান একটু কম, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি তুমি ভার্সিটির প্রশ্নগুলোকে একটু নিজের মতো করে সাজাও, দেখবা ইন টোটাল তুমি 300টার মতো টাইপ পাবা। প্রত্যেকটা টাইপ থেকে তুমি যদি ধরে ধরে 5টা করে এমসিকিউ সুন্দর করে সলভ করো, হয়ে যাবে আর কি, এটাই মেন কথা আর কি। তা আমি যেগুলো আপনার ক্লাস নিচ্ছি তোমাদের টাইপ করে দিয়েছি, এই টাইপগুলো গুনে গুনে ধরে ধরে করলেই হবে। তো নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই কাজ জিনিসটাকে সিম্পল অর্থে কি বলতে পারি, আমরা বলতে পারি কাজ মানে হচ্ছে এফএস কস থিটা, যেটাকে আমরা বলতে পারি বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণের দিকে বলের উপাংশ। এটাকে একবারে ভেক্টরের বেসিক দিয়ে লেখা যায় এফ ডট এস, অর্থাৎ আমরা খুব ইজিলি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস বলতে পারি, কিন্তু সবসময় এটা আমরা বলতে পারি না। এটা যে বললাম আমরা, এই বলারও দুইটা ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে এই কাজকে খুব ক্লিয়ার কাট 2 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, ধ্রুব বল দ্বারা কাজ, আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এই ধ্রুব বল দ্বারা কাজে তুমি এগুলা লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো এফএস
কস থেটা, লিখতে পারো এফ ডট এস, লিখতে পারো mgh, লিখতে পারো mgs সাইন থেটা। এই সবগুলো ধ্রুব বল দ্বারা কাজ। অর্থাৎ যখন বলের মানটা ফিক্সড থাকে, যখন বলের মানটা কেমন থাকে, ফিক্সড থাকে, সমান থাকে। কথা ওকে? গুড। আর পরিবর্তনশীল বল দ্বারা কাজ, লাইক ধরো বলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এক্স আছে, তুমি বলের মধ্যে দেখতে পাচ্ছ টি আছে, বলের মধ্যে দেখতে পাচ্ছ সাইন কস থাকাটা কোনো সমস্যা না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ সাইন কসের সাথে টি ঢুকে গেছে ওর মধ্যে, সাইন কসের সাথে ওর মধ্যে কি ঢুকে গেছে, টি ঢুকে গেছে। আমি কি কথা বুঝাতে পারছি? যখন তুমি টি ঢুকে যেতে দেখবা তখন তো আলটিমেটলি এটার ধ্রুব বল দ্বারা কাজ হবে না, এটা তখন কি হয়ে যাবে, পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা ওকে? গুড। এখন এই পরিবর্তনশীল দ্বারা বল দ্বারা কিন্তু কাজের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন জিনিসটা আনতে হবে। কি আনতে হবে? ইন্টিগ্রেশন আনতে হবে। সো ইন্টিগ্রেশন দিয়ে তুমি কি করতে পারবা, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডি এক্স। আরেকটু যদি ইলাবোরেট করে বলো তাহলে এফ এর উপর ভেক্টর, এক্স এর উপর ভেক্টর, মাঝখানে একটা ডট। কথা ওকে? বাট তুমি যাই বলো না কেন বাবা, এটার অনেকগুলো লাইন আপ আছে। তুমি এটাকে ইন্টিগ্রেশন এফ ডিএক্স বলতে পারো, ইন্টিগ্রেশন টাও ডি থেটা বলতে পারো কৌণিক ক্ষেত্রে, তুমি গ্যাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন পি ডি ভি বলতে পারো, তুমি তড়িতের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আই ইন্টিগ্রেশন কিউ ডি ভি বলতে পারো। সবগুলাই কিন্তু কাজ। আর ইন্টিগ্রেশন করলে কি আমরা বেসিক্যালি এরিয়া পাই না? ইন্টিগ্রেশন করলে কি আমরা এরিয়া পাই? পাই কি পাই না? পাই। তাহলে ইন্টিগ্রেশন করলে যদি আমরা এরিয়া পাই, তাহলে এই পুরা যে জিনিসটা দেখতেছো আলটিমেটলি এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এরিয়া দিচ্ছে। কি দিচ্ছে? এরিয়া দিচ্ছে। দ্যাট মিনস এই জিনিসটা সমান আমরা বলতে পারছি এফ এক্স এর এরিয়া, বা এরকম করে বাকিগুলো লিখবো নাকি, পি ভি এর এরিয়া, টাও থেটার এরিয়া, কিউ ভি এর এরিয়া। অর্থাৎ এই এরিয়াগুলো কিন্তু কাজ। ঠিক আছে? তো তাহলে আমরা এরকম অনেক ওয়েতে কাজ বের করতে পারছি, এবং অনেক ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন করে যে কাজের যে ভ্যালুটা হয় এই ভ্যালুটাও আমাদের জানা আছে। তো ভ্যালুগুলো আমরা এখন লিখে লিখে একসাথে করবো আর কি। ঠিক আছে? তো কয়েকটা অঙ্কের মাধ্যমে আমরা করব। তো তার আগে একটু পরিবর্তনশীল বলের সূত্রগুলোকে আগে মাথার মধ্যে নিয়ে নিই। তাহলে দেখো, পরিবর্তনশীল বল সূত্রগুলোকে যদি একটু ছোট্ট করে আমরা মাথার মধ্যে নিই তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়। পরিবর্তনশীল বলগুলোকে আমরা কি কি নামে চিনি আমি একটু তোমাদেরকে বলি। আমরা সিম্পল হারমোনিক মোশনের সব পরিবর্তনশীল বল হিসেবে চিনি। আমরা এর মধ্যে কি পাইছি? আমরা এর মধ্যে পাইছি স্প্রিং, আমরা এর মধ্যে পাইছি সরল দোলক। সরল দোলককে না নেওয়াটাই ভালো। আমরা এর মধ্যে পাইছি স্থিতি স্থাপকতা, স্থিতি স্থাপকতা। আমরা এর মধ্যে পেয়েছি মহাকর্ষ দ্বারা কাজ, মহাকর্ষ দ্বারা কাজ। আমরা এর মধ্যে পেয়েছি গ্যাস দ্বারা কাজ। আমরা এর মধ্যে পেয়েছি ধারক দ্বারা কাজ। আর জায়গা তো নাই, এখানে লিখি তড়িৎ দ্বারা কাজ।
আমি এই কারণেই অধ্যায়টাকে আসলে আগে পড়াইনি, আরও একটু পরে পড়াইলে আমার জন্য ভালো হইতো আর কি। মানে আসলে তো এর মধ্যে দুনিয়ার সব কাজ আছে, সবগুলো কাজকে আমার একসাথে নিয়ে আনতে হবে। এই সবগুলোই আমাদের সিলেবাসে আছে, সবগুলো সমীকরণকে আমার জানতে হবে। জানা যখন লাগবে এখনই জানি। দেখো SHM স্প্রিং স্থিতিস্থাপকতা, এই তিনটারই একটাই ফান্ডামেন্টাল জিনিস, এবং এই কারণে এদের কাজের সমীকরণগুলো একটাই, এবং এদের কাজের সমীকরণগুলো কত সহজ দেখো। SHM স্প্রিং স্থিতিস্থাপকতা, এদের মূল কথাই হচ্ছে F is proportional to -x, হ্যাঁ কি না? এদের জন্য এদের যে কাজ, দ্যাট ইজ হাফ Fx বা হাফ kx স্কোয়ার, বা ওই যে পড়েছি আমরা YAL² একই ফরম্যাট এর মধ্যেই থাকে আর কি। অর্থাৎ ভেরি সিম্পল কথা, দেখো এগুলাতে বল ইন্টু সরণ না হয়ে হাফ ইন্টু বল ইন্টু সরণ হয়ে গেছে, বল ইন্টু সরণ না হয়ে হাফ ইন্টু বল ইন্টু সরণ হয়েছে। কথা ওকে? এবার আমরা আসি তড়িৎ দ্বারা কাজ, এটা তোমাদেরকে পড়াইনি, বাট না পড়ালেও তোমরা 9-10 থেকে জানো যে তড়িৎ দ্বারা কাজ মানে পিটি। পিটি মানে হচ্ছে I²RT V²/R × T, আর কি VIT, বিট। ওকে, এরা যদি পরিবর্তনশীল হয় তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, আর এরা ধ্রুব থাকলে এটা ধ্রুব বল দ্বারা কাজ। সো এই এরপর মহাকর্ষ দ্বারা কাজ, মহাকর্ষ দ্বারা কাজ হচ্ছে GMM 1/R1 - 1/R2, এটা হচ্ছে মহাকর্ষ দ্বারা কাজ। GM1 M2 × 1/R1 - 1/R2, GM1 M2 × 1/R1 - 1/R2। আর গ্যাস দ্বারা কাজ, ইন্টিগ্রেশন পিডিবিতে পাইছি, বাট গ্যাস দ্বারা কাজও কিন্তু বাবা একটু মনে রাখার আছে। যদি প্রক্রিয়াটা সমষ্ণ হয় তাহলে কাজ হচ্ছে nRT ln V2/V1। যদি অ্যাডিয়াবেটিক হয় তাইলে কাজ হচ্ছে NCV T1 - T2, আর যদি আইসোবারিক হয় তাহলে কাজ হচ্ছে PV2 - V1। আর ধারক দ্বারা কাজ, ধারক দ্বারা কাজও তোমরা পড়েছ হাফ CV² হাফ QV Q²/2C। সো এটাই অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল গ্রাউন্ড আর কি, এটাই ফান্ডামেন্টাল গ্রাউন্ড। ওকে, কথা ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে তো, গুড। সো এই হচ্ছে আমাদের কাজের, পরিবর্তনশীল কাজের পুরো ইতিহাস, ইতিহাস পাতিহাস যাই বলো না কেন তাই। সো আমরা একটু একটু করে অঙ্ক করি আর কি, ঠিক আছে? অঙ্কগুলো ধ্রুব বলও হতে পারে, পরিবর্তনশীল বলও হতে পারে। এই টাইপটাকে আমি অনেক বড় একটা টাইপ বানিয়েছি, একটা হাতি টাইপ বানিয়েছি। তো অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে এখন এর মধ্যে। সো প্রথম অঙ্ক একবার আসার মতো হতো অঙ্কগুলো আমি তোমাদেরকে বলতেছি। তো অঙ্ক যেহেতু করবো, আমাদের টাইম একবারে ফিক্সড, তোমাদের জন্য আমরা 1 মিনিট করে টাইম দেবো, তার বেশি টাইম আমরা দিব না। এর মধ্যেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। নাম্বার 1, পৃষ্ঠ হতে m ভরের
নিয়ে যেতে কাজ কত? পৃষ্ঠ থেকে এম ভরের কোনো বস্তুকে আর উচ্চতায় নিয়ে যেতে কাজ কত? তাহলে আগের পৃষ্ঠায় সব সূত্র আছে, খুঁজে বের করো কোন সূত্র লাগবে, দেন অ্যাপ্লাই ইট। কারো কি হয়েছে? জিএমএম। আর কারো হয়েছে কত? জিএমএম বাই 2 এটাই উত্তর। সবারই হওয়ার কথা ছিল রে পাগল, এটা তো মানে মহাকর্ষ দ্বারা কাজ, বোঝা যাচ্ছে। তো মহাকর্ষ দ্বারা কাজ আমি কি আগের পৃষ্ঠায় লিখিনি? জিএমএম 1/r1 - 1/r2, জিএমএম 1/r1 - 1/r2, এটাই তো ফর্মুলা, হ্যাঁ কি না? জাস্ট বসাও। সো অ্যান্সার ইজ জিএমএম। সবসময় প্রথমটা ছোট বসাবো, পরেরটা বড় বসাবো। সো 1/r - 1/2r, এটাই উত্তর। এখন যদি লসাগু করো, নিচে হবে 2r আর উপর হবে 2 - 1 মানে 1। সো দ্যাট ইউর অ্যান্সার ইজ GMM/2r, দ্যাটস অ্যান্সার। না, সকল দূরত্ব কেন্দ্র থেকে ক্যালকুলেটেড, খাতায় নোট করে লিখে রাখো। সকল দূরত্ব কেন্দ্র থেকে ক্যালকুলেটেড, সকল দূরত্ব কেন্দ্র থেকে ক্যালকুলেটেড। কেন্দ্র থেকে পৃষ্ঠে থাকলেও কিন্তু এটা আরই হয়, ঠিক আছে? ওকে, গুড। 2 নম্বর অঙ্কে যাই। কোন স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ করতে কাজ হয়। এটার জন্য আসলে 20 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। কোন স্প্রিং এর ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি আচ্ছা, ব্যাটারি দেখো। কত গুণ? 3 গুণ না 9 গুণ? কয় গুণ? 9 গুণ। কেউ যদি হাফ fx দিয়ে 3 গুণ করে তাহলে হবে না,
কারণ এফও তো 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে হাফকে এক্স স্কোয়ার দিয়ে করতে হবে, আর উত্তর হবে 9 গুণ। ওকে, এরপর ধরো এরকম বলা হলো যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা চলে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা চলে 1000 ওহম রোধ দিয়ে 1 কেজি পানির তাপমাত্রা কত পরিবর্তন করতে পারে? কত পরিবর্তন করতে পারবে? ঠিক আছে, তাপমাত্রা কত পরিবর্তন করতে পারবে? হয়নি? 10⁻³ দেখো কিছুই না, কিন্তু এটা হচ্ছে I²RT, আর এদিকে হবে ms del থিটা। তাহলে একবারে যদি বসিয়ে দিই, তাহলে 4 × 1000 × 3600 ডিভাইডেড বাই 4200 × 1। ঠাস ঠাস 7 6, তো এই আর কি একটা 7 থেকে যাচ্ছে, তো 4 6 24, 24/7, 1 2 3 10⁻³ ঠিকই বলেছ, 3 পয়েন্ট সামথিং 10⁻³। যাতা তাপমাত্রা বাড়াবে গো, বিশাল তাপমাত্রা বাড়াবে। মানে এই অঙ্কটা অনেকটা এরকম যে পানি গরম করার তোমাদের কেটলি থাকে না, কেটলিতে তো 1 কেজি পানি তুমি দাও না, আরও কম পানি দাও। 1 কেজি পানি দিয়ে যদি 1 ঘন্টা চালায় রাখো, তাহলে মানে পানি তুমি খুঁজে পাবা না আর কি, মানে দেখবা পানি শূন্য হয়ে গেছে, পানি উড়ে চলে গেছে আর কি। ঠিক আছে, ওকে। এবার 1 নম্বর টাইপ থেকে বার হয়ে আসে। টাইপ 2 ভার্সিটিতে এখান থেকেও কোশ্চেন আসে। টাইপ 2 হচ্ছে কাজকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। একটার নাম ধনাত্মক কাজ, একটার নাম ঋণাত্মক কাজ, একটার নাম শূন্য কাজ। তাহলে আমরা বলতে পারি ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ।
এই ধনাত্মক কাজটা কখন হবে? ধনাত্মক কাজটা হয় যখন 0 থিটা 90, খেয়াল করে এখানে একটা ইকুয়াল থাকবে, মানে 0 থেকে 90 আগ পর্যন্ত ধনাত্মক কাজ হয়, আর 90 থেকে 180 পর্যন্ত উল্টা হলো, 90 থেকে 180 পর্যন্ত ঋণাত্মক কাজ হয়, আর এই মাঝখানের 90-তে হয় শূন্য কাজ। ধনাত্মক কাজের একটা নাম হচ্ছে বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজের একটা নাম হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। ওকে, ধনাত্মক কাজের একটা নাম হচ্ছে বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজের একটা নাম হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। কথা ওকে? তাহলে ধনাত্মক কাজ মানে বাবা বলের দ্বারা কাজ, ঋণাত্মক কাজ মানে বলের বিরুদ্ধে কাজ। আর কন্ডিশনটা মনে রাখতে হবে, সিম্পল কন্ডিশন থেকে এমসিকিউ আসে, এখান থেকে অঙ্ক করার কিছু না থাকলেও শূন্য কাজ সম্পর্কে একটু জানতে হবে। শূন্য কাজ খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস, লাইক ধরো তুমি মাথার মধ্যে একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছো, অথবা তুমি আনুভূমিকভাবে হাঁটছো, অভিকর্ষ বলের সাথে কিন্তু কোন 90 ডিগ্রি, অথবা তুমি কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল দ্বারা কাজ করতেছো। কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী, কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল দ্বারা কৃত কাজও শূন্য। তোমার সংরক্ষণশীল বল দ্বারা পূর্ণ চক্রে কাজ শূন্য। সংরক্ষণশীল বল দ্বারা ফুল সাইকেলে কাজ শূন্য। সংরক্ষণশীল বল দ্বারা পূর্ণ চক্রে কাজ কেমন? শূন্য। তারপর চুম্বক বল দ্বারা কাজ শূন্য। চুম্বক বল দ্বারা কাজ শূন্য। তো এই কাজ শূন্যের জিনিসগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টাইপ 2 নিয়ে আর আমাদের কিছু করার দরকারই নাই। বলের উপর মানে তো বিরুদ্ধে, ঋণাত্মক কাজ। কিন্তু বলের উপর কাজ এটা শুনিনি আমি কোনদিন। বস্তুর উপর কাজ শুনেছি, তোমার না না না, গ্যাসের উপর কাজ, এটা বলের উপর না, বস্তুর উপর কাজ হয়। বলের উপর কেন কাজ হয়? বলের বিরুদ্ধে কাজ হয়, বলের দিকে কাজ হয়। বলের উপর শব্দটাই কিন্তু ইনভ্যালিড। চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়। টাইপ 3, টাইপ 3 হচ্ছে এরিয়া থেকে কাজ। আমি একটা করাবো, বাকি সবগুলোই কিন্তু এর মধ্যে ভ্যালিড আর কি। যেমন ধরো পিভি এর এরিয়া বলো, মানে কিউভি এর এরিয়া বলো, যতগুলো এরিয়া লিখে রেখেছিলাম সব একই কিন্তু। সো কাজ বের করার সময় এখানে একটু কেয়ারফুলি চোখ খুলে খুলে লক্ষ্য করবা যে অ্যাক্সিসগুলো ঠিক আছে কিনা। অবশ্যই এখানে বল আর এখানে সরণ থাকতে হবে। তাহলে এই বল আর সরণের গ্রাফ দিলে এরিয়া বের করলেই কাজ হয়ে যাবে। তাও তোমরা একটা এরিয়া একটু আমাকে বের করে দাও। তোমরা বের না করলে আমি বিশ্বাস করতে পারছি না। ওয়াও, 4, 8, 9, 10 -5, 10। তোমরা আমাকে 2টা প্রশ্নের উত্তর করে দেবা। নাম্বার 1, 4 সেকেন্ডের কাজ। নাম্বার 2, 10 সেকেন্ডের কাজ। এই 2টা অঙ্ক তোমরা 1 মিনিটের মধ্যেই করবা।
এটা ক্লাস 8-9 এর বাচ্চাও পারবে, খালি এরিয়া বের করলেই কাজ। এটা যদি না শিখতে পারো তাহলে অতি দ্রুত বাংলা ইংরেজির ইউনিটে শিফট করতে হবে আর কি। এখন এরিয়া বের করো। হইল? ওমা কারোই যে হইল না গো, এত কঠিন অঙ্ক দিয়ে দিছি না। অঙ্ক তো খুবই সোজা। তুই বসে আছিস কেন রে? এরিয়া খুঁজে পাচ্ছিস না? বুঝতে পারছিস না? ভুলে গেছিস? আল্লাহ, এরিয়া বের করা যদি ভুলে যাস তাইলে তো সমস্যা। চার সেকেন্ড এটা? ও মানে 0 থেকে 4 সেকেন্ড। এটা বলবা না, এটা মিটার হতো, ভুল করে সেকেন্ড লিখে ফেলেছি। হ্যাঁ, এটা মিস্টেকেনলি লিখে ফেলেছি। তাহলে একবার হবে এই টোটাল এরিয়াটা, আর আরেকবার হবে সব মিলিয়ে এরিয়াটা। তো এই টোটাল এরিয়াটা যদি তোমরা বের করো তাহলে 1/2 × 4 × 10 20 জন। আর তারপরের বার টোটালটা করতে হবে, একটা বার প্লাস একটা বার মাইনাস। সো টোটালটাকে ট্র্যাপিজিয়াম আকারে তোমরা বের করতে পারো। 1/2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে 9 আর 5 14, মধ্যবর্তী দূরত্ব 10 মাইনাস 1/2 × 1 × 5। তাহলে আলটিমেটলি এখানে হবে 70 আর এখানে হবে 2.5, তাহলে 67.5, তাই না? এই মিলছে, দুটো উত্তর মিলছে। আর তুই যে ভুলে যাচ্ছিস রে, এখানে ভুললি কি রে? আমি তো এখানে ভুলার মতো কিছু দেখছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা একটু 19 নম্বর অঙ্কটা করো শীটের। 19 নম্বর অঙ্ক। এটার জন্য 30 সেকেন্ড সময় দিব তোমাদের আমি।
হয়নি? কোনটা হতো? ডি না সি? দেখো এখানে অনেক সহজ কোশ্চেন, একটা সিম্পল কোশ্চেন বলেছে একটা ঘোড়া ভূমি বরাবর 60 নিউটন বল প্রয়োগে একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ডে সমবেগে টানতে পারে, 3 মিনিটে কতটুকু কাজ করবে? তার মানে এখানে দিক টিক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু নাই, পরিবর্তনশীল বল হওয়ারও কিছু নাই। সো এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এস নাই তো এস কোড থেকে পাবো, এস ইকুয়াল টু ভিটি আর কি। তাহলে এফ এর মান 60, ভি এর মান 2, টি এর মান 180। আমি কি বুঝাইতে পারছি? সো দ্য অ্যান্সার ইজ 6 2 না 12, 12 18 যদি গুণ করো, ও মাই গড খুব কঠিন হয়ে যাচ্ছে তো গুণ করা, খুবই কঠিন হয়ে গেল গুণ করাটা। কি করে গুণ করবো? কিছু করার নাই, এভাবে গুণ করতে হবে। এই যে 18 12 36 18, এই তাই না? তাহলে 216 একটা 2টা 0, তার মানে 2.16 10 to the power 3 10 to the 4। তাহলে এখানে 16কে 2.2 লিখতেই পারে আর কি, তাই উত্তরে দেওয়া আছে। কথা ওকে? গুড, ওকে। সো এটা আমরা পারলাম, এরিয়া থেকে বের হই আমরা। টাইপ নাম্বার 4, নত তলে কাজ। টাইপ 4 নাম হচ্ছে নত তলে কাজ। এই কেমন তলে কাজ? নত তলে কাজ। তো নত তলে কাজ না কম্পারেটিভলি খুবই সহজ, কিন্তু আমরা কেন যেন ভুল করে ফেলি। দেখো এই কোণটা যদি থিটা হয়, তাহলে চোখ বন্ধ করে এই কোণটা 90 মাইনাস থিটা, হ্যাঁ কি না? তো এই বরাবর কাজ করে জি, তাহলে এই বরাবর চোখ বন্ধ করে কাজ করবে জি কস 90 মাইনাস থিটা। আর জি কস 90 মাইনাস থিটা মানে হলো জি সাইন থিটা, অর্থাৎ জি এর জায়গায় জাস্ট জি সাইন থিটা কাজ করবে। সো জি এর জায়গায় যদি জি সাইন থিটা কাজ করে, তাহলে ভালো করে বোঝো এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে। নাম্বার 1, সমবেগে তুমি যদি উপরে তুলো, তাহলে কাজ হবে এম জি এর জায়গায় জি সাইন থিটা ইন্টু এস। হয়ে গেল। তোমাকে বলতে পারে সমতরণে উপরে, তুমি যদি এ সমতরণে উপরে তুলো, তাহলে জি সাইন থিটা তো দিতেই হবে, তার সাথে আবার এ দিতে হবে। তাহলে হবে এম জি সাইন থিটা প্লাস এ ইন্টু এস। আর যদি তুমি সমতরণে নিচে নামাও, সমতরণে নিচে নামাও, তুমি যদি সমতরণে কি করো? নিচে নামাও, তাইলে হবে ডাব্লু ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস এ ইন্টু এস, তাই না? এম ইন্টু জি সাইন থিটা মাইনাস এ ইন্টু এস। ওকে,
এম ইন্টু জি সাইন থিটা মাইনাস এ ইন্টু এস। ওকে, গুড। তাহলে সমবেগ সমতরণে উপরে উঠবে, সমতরণের নিচে নামবে, সেম কনসেপ্ট। ঠিক আছে, গুড। তাহলে এই সেক্টরটা একটু মাথায় রাখতে হবে আর কি। এই সেক্টরের তো অনেক অঙ্ক আছে আমাদের কাছে, বাট অনেক অঙ্ক থেকে বেটার হচ্ছে যে এইখানকার ক্ষমতাটাও আমরা একটু একবারে দেখে নিই। যদি এই যে কোনো জায়গায় ক্ষমতা বের করতে হতো তাহলে টাইম দিয়ে ভাগ করতে হতো। টাইম দিয়ে ভাগ করলে কি হতো, লাস্টে একটা এস বাই টি এস বাই টি এস বাই টি আসতো। ওই জায়গাগুলোকে আমরা বেগ বলে দিতে পারতাম। কথা বুঝতে পেরেছ? সো ক্ষমতা বললে জাস্ট এসটা ভি হয়ে যাবে, এসটা কি হয়ে যাবে, ভি হয়ে যাবে। কথা ওকে, ঠিক তো? আচ্ছা, তাহলে একটা অঙ্ক আমরা করি। একটা মানুষ, এর ভর 80 কেজি, এর মাথায় বোঝা আছে 20 কেজির। তাহলে একটা মানুষ, ওর ভর 80 কেজি, ওর মাথায় বোঝা আছে 20 কেজির। ওকে, একটা মানুষ, তার ভর হলো 80 কেজি, তার মাথায় বোঝা আছে 20 কেজির। কথা কি ওকে? সো এবার এরে আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসব। এইটুকুটা বললাম 10 মিটার। কিছু বলি নাই, কিছু না বললে সমবেগ বাই ডিফল্ট ধরে নিবা। তাহলে আমাকে বলো এই ঘটনার দুর্ঘটনা ঘটাইতে কাজ কত? গুনটুন করার জন্য 1 মিনিট। চার 4900। আমারও মনে হচ্ছে এটা ঠিক আছে। ঠিক আছে, গুড। আমরা পরের টাইপে আগাই। এটা জাস্ট এমজিএস সাইন থিটা বসে দিলে শেষ। টাইপ নাম্বার 5। এই টাইপের নাম হচ্ছে ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্র বলো আর ভর কেন্দ্র বলো, যদি কোনো বস্তু পৃথিবীর উপরে থাকে দুইটাকে আমরা একই বিবেচনা করতে পারি। যদি বস্তুটা পৃথিবীর উপরে থাকে তাহলে ভর কেন্দ্র ভার কেন্দ্র একই। ঠিক আছে, এখন ভার কেন্দ্রের সরণকে সোজা কথায় যদি বলি তাহলে উলম্ব সরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি যে তোমার ভর কেন্দ্রটা একটা সুষম বস্তুর মিডিল পয়েন্টে আছে ধরে নিব। এই মিডিল পয়েন্টটা উলম্ব অক্ষ বরাবর কতটুকুটা শিফট করলো, এর থেকে সহজভাবে বলা যায় না। সহজ করে বলতে পারি যে ধরে নেই একটা বস্তু সুষমভাবে আছে, অর্থাৎ এর মাস ওয়েললি ডিস্ট্রিবিউট, সুষমভাবে ডিস্ট্রিবিউটেড। নাও আমরা চিন্তা করতে পারি যে আমরা এর ভর কেন্দ্রকে কোথা থেকে কোথায় নিয়ে গেলাম, অর্থাৎ এর ভর কেন্দ্র ইন টোটালি কতটুকুটা শিফট করলো। এর ভর কেন্দ্র ইন টোটালি কতটুকুটা কি করলো, শিফট করলো। কথা ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এর অঙ্কগুলো না অনেক ধরনের অঙ্ক এর থাকে, সবগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি। এই ছিল, এইটাকে আমরা
এইখান থেকে এইরকম করে দিলাম। তো ভরকেন্দ্রের সরণটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাবা দেখো ভরকেন্দ্র ছিল এইখানে, মানে এর একটা পাত ধরলে এখন চলে যাবে কোথায়, এইখানে। তাহলে এর ভরকেন্দ্রের সরণ কিন্তু এল হলো না, এই টোটালটা যদি এল হয় এর ভরকেন্দ্র উপরে উঠলো L/2 দূরত্বে, হ্যাঁ কি না? তাহলে কাজ যখন আমরা বের করবো এটা W = mgL না হয়ে mgL/2 হয়ে যাবে। কথা কি ঠিক? তো ঠিক হলে আমি তোমাদেরকে 2টা অঙ্ক করতে দেব, দেখি তোমরা 2টা অঙ্ক করতে পারো কিনা। একটা হচ্ছে এটা একটা সরল দোলক, এই ববের ভর 2 কেজি, অঙ্ক করার জন্য জি এর মান 10 ধরে নাও। এইটাকে আমরা 30 ডিগ্রি কোণে বিচ্যুত করলাম। সাপোজ এল এর মান 2 মিটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইখান থেকে যে এখানে নিয়ে গেলা কাজ কত? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এর একটা লাঠি, এই লাঠির পুরা ভর 2 কেজি, এর দৈর্ঘ্য 2 মিটার, এই লাঠিটারে তুমি 30 ডিগ্রি করে বিচ্যুত করলা। এই ক্ষেত্রে তোমার কাজ কত? 2টা অঙ্ক মিলে 1 মিনিট। চল্লিশ ইন্টু 2 মাইনাস √3, এরকম অদ্ভুত কেন? আর ওটা পারছো না? আচ্ছা আমি 2টাই করে দিই, দেখো টাইম হয়ে গেছে। শোনো, এই ব্যাটার ভর কেন্দ্র কোথায়? এইখানে। এই ব্যাটার ভর কেন্দ্র এইখানে। তাহলে এইটুকুটা এইচ বের করলে উত্তর শেষ। এখন এইটুকুটা এইচ মানে কি দেখো বাবা, এই টোটালটা তো এল, আর এইটুকুটা হচ্ছে এল cos 30, হ্যাঁ কি না? সো দ্যাট এইচ ইকুয়াল টু 2 মাইনাস 2 cos 30। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইন্টু কমন 1 মাইনাস cos 30। হ্যাঁ আল্লাহ, তাহলে আলটিমেটলি কি হলো?
40 1 মাইনাস কস 30 1 মাইনাস কস 30 কিছু করার নেই 1 মাইনাস √3/2 তাহলে উত্তর হবে 40 মাইনাস 20√3 এটাই আর কি। আর ওইটাতে এটা আরো সোজা ছিল, এটা যে পারলাম না তা না, উত্তর হচ্ছে বাবা এটাতে খেয়াল করো, এটাতে ভর কেন্দ্র ছিল এইখানে, তাই না? ওই ভর কেন্দ্রটা এটা একটু খারাপ হয়ে যাবে এইখানে চলে যাবে। সো এবার নিচে তো কোনো ভর নাই, তো কিচ্ছু না, W = mg/L/2 ধরো এইখান থেকে মানে ভর কেন্দ্র উঠছে এইটুকুটা, তাহলে ছিল কত ভর কেন্দ্র L/2-তে, ভর কেন্দ্র গেল কোথায়? এই L/2 মাইনাস L/2 cos θ, তাহলে আলটিমেটলি এইচটা বের করে নেওয়া হবে, এইচ হচ্ছে L/2 মাইনাস L/2 cos θ, মানে আগের L এর জায়গায় খালি L/2 হয়ে গেল। মানে এবার তো তলে ভর না, এবার পুরো দণ্ড মিলেই ভর। আগে ভর কেন্দ্র এখানে ছিল, মানে ওই বিন্দুটা এইখান থেকে ক্যালকুলেট না করে ক্যালকুলেট এইখান থেকে করতে হবে, তাহলে মাঝখানে একটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, কিছুই না। তো সব অ্যান্সার সেম থাকবে, আমি এক লাইনে উত্তর লিখে ফেলতে পারি এটাকে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ উত্তর হবে 20 মাইনাস 10√3, মানে জাস্ট অর্ধেক। আর পার্থক্যটা কিছুই না, একটাতে পুরো দণ্ড জুড়ে ভর, একটাতে খালি গোলটুতে ভর। কথা ওকে? ওকে, 17 নম্বর অঙ্কটা করো। 17 নাম্বার অঙ্কটা করো। কত উত্তর? সি। আচ্ছা দেখো, তাই হওয়া উচিত মনে হয়। জাস্ট বলেছে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, আনুভূমিক থেকে উলম্ব তুমি করলা। দেখো এত সিম্পল অঙ্ক, আনুভূমিক মানে কি? আদি অবস্থায় ভর কেন্দ্র ছিল h/2-তে, আর তুমি যখন একে উলম্ব করে ফেললা তখন ভর কেন্দ্র কোথায় গেল? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে mg/L/2 মাইনাস h/2। এখন m এর মান কত? 2। g এর মান কত? ও মা, এই ক্যালকুলেশন করবা কি করে তোমরা? পারবা না করতে? 0.12
মাইনাস 0.03। এই ক্যালকুলেশন হাতে করা যায়। এখানে হবে 0.09, মানে 0.09, 0.09 মানে হচ্ছে 9/100। কি করে করবে এটা তোমরা? এটাকে মনে মনে 10 ধরে নি যাবে? আঠারো বাই 10, 1.8 থেকে একটু ছোট হবে। ইয়েস, হয়ে গেছে। এইভাবে বাটপারে নিয়মে না গেলে হবে না আর কি। ওকে, ঠিক আছে, এরপরের টাইপে যাই। টাইপ নাম্বার 6। কুয়া চৌবাচ্চা। কুয়া চৌবাচ্চার অঙ্ক না কিচ্ছু না, ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। খালি এইচ বের করতে গিয়ে আমরা প্যারা খাই, খালি এইচ বের করতে গিয়ে প্যারা খাই। তো কুয়া চৌবাচ্চার অঙ্কে পাওয়ার ইকুয়াল টু mgh/t। কুয়া চৌবাচ্চার অঙ্কে পাওয়ার ইকুয়াল টু mgh/t। এই পাওয়ারটা আউটপুট না ইনপুট? এটা কিন্তু আউটপুট। আর কর্মদক্ষতা নামে একটা টার্ম আছে, এটার মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। কর্মদক্ষতা নামে একটা টার্ম আছে যেটার মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই না? ওকে, ভেঙো না, ভেঙো না, ভয়টা কিছু নাই, তোমারই যাবে, আমার কিছু যাবে না, ঠিক আছে না? এইখান থেকে এম তো ভর, তাও তোমরা ভুল করো, তাই আমি একটু খাতায় লেখাই। এই এম মানে কিন্তু পুরো পানির ভর না, এম মানে উত্তোলিত পানির ভর। উত্তোলিত পানির ভর, ভেরি গুড। আর এই এইচ মনে রাখবা সারা জীবন, খালি অংশ প্লাস উত্তোলিত অংশ বাই 2। মানে যতটুকু পানি তুমি উত্তোলন করবা ওইটুকুকে 2 দিয়ে ভাগ করতেই হবে, আর যেটুকুটা তুমি উত্তোলিত করছো না, থাকা আছে, ওইটুকুটা সবসময় যোগ হয়ে যাবে। ওইটুকুটা অলওয়েজ, অল টাইম অ্যাড হয়ে যাবে, অল টাইম অ্যাড হয়ে যাবে। কথা ওকে, ক্লিয়ার? কনসেপ্ট কিন্তু এটাই। এখন আমার মনে হয় তোমাদের একটু অঙ্ক করা উচিত। তো তোমাদের অঙ্কটা হচ্ছে হ্যাঁ 57 নম্বর অঙ্কটা করো। 57, 57। ক্যালকুলেশন খারাপ, খারাপ ক্যালকুলেশন হলেও অঙ্কটা ইম্পর্টেন্ট, উত্তরটাও কিউট। এবং এটা জাহাঙ্গীরনগরে 19-20 এসছে, 19-20 ক্যালকুলেটার ছিল না,
সেটা ক্যালকুলেটর ছাড়াই আসা প্রশ্ন। ওকে, কিন্তু তোমরা তো উত্তর খুঁজে পাচ্ছ না, মনে যে হয় না। 15 মিনিট তো বলছে না উত্তর, তাও তো বলছে না। ও কি যুক্তি এদের, সেরা যুক্তি, সেরা। আচ্ছা এটা গাও। টি মানে হচ্ছে mgh/p, হ্যাঁ কি না? এম মানে আবার কি? রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু gh/p, হ্যাঁ কি না? এখন তোমার তো মিনিটে চেয়েছে, তোমার তত সেকেন্ডে নাটক করে লাভ নাই, একবারে উত্তর বের করার চেষ্টা করো। 1000 পাই আর হচ্ছে 2 স্কোয়ারে 4, এল হচ্ছে 10, জি এর মান ধরে নাও 10, এইচ এর মান হয়ে যাবে অর্ধেক। আর 6.87 হর্স পাওয়ার মানে 1 হর্স পাওয়ারে কত ওয়াট? 746, 6 7 42। ইয়েস, এই জন্যই তো রাখা হয়েছিল বাবা। এমন মান কেন দিয়েছে? এই কারণেই তো দিয়েছে, তাই কি না? আবার মিনিটে তুমি উত্তর নিবা, পাই দিয়ে ওটা কাটা যাবে না তো। পাই হলো 3.1416 আর এটা হচ্ছে 6.87, সো একটু বাড়বে আর কি। তো এখানে উপায় আছে, উপায় যে নাই তা না, দেখি কিভাবে করা যায় আর কি। তো এই জায়গাটাতে আসলে খেলতে হবে তোমাকে, মানে 6.87 হর্স পাওয়ার আসলে কত হয় এই গুণটা একটু কাছাকাছি করতে হবে। তো আমার একটা মানে এটা অ্যাপ্রক্সিমেশনেই করা যায়। ধরো তুমি যদি এটাকে 750 ধরে নাও আর এটাকে যদি 7 ধরে নাও, তাহলে 7 7 49, হ্যাঁ কি না? আর এদিকে মনে করো 750, তাইলে তোমার ওই 50-এর জন্য 300 সামথিং, তো আলটিমেটলি বোঝা যাচ্ছে এটা অলমোস্ট 5000 হবে, তাই না? তো অলমোস্ট 5000 হলে তুমি ক্যালকুলেশনে তো একটু 2 নাম্বারই করবাই, নাহলে তো মিলাতে পারবে না। এগুলো তো এমনিই করতে হবে। বাস এবার দেখো, খাচ 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 খাচ। এবার সবই যখন করলা, এটা দিয়ে এটাকে 2 বানাই দাও, এটা দিয়ে এটাকে 2 বানাই দাও। ও মাই গড, এটা কেটে গেল, উত্তর হয়ে গেল। ওরে আল্লাহ, খাপে খাপ মিলাই দিলাম গো। মিলছে? তোমরা কোথেকে 15 25 কি বানাইলা আর কি, দেখো মিলে গেছে। তো তোমাকে পূর্ণ সংখ্যা বানিয়েই মিলাতে হবে, কোথাও কিছুটা ছাড় দিবা, কোথাও কিছুটা বেশি নিবা আর কি, বুঝতে পেরেছো? একটা প্রশ্নে বেশি মার্ক দিবা, একটাতে কম করে মার্ক দিবা, ব্যালেন্স হয়ে যাবে। তো এইভাবে করে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা ক্যালকুলেটর ছাড়াও কিন্তু মিলাতে পারবো, দ্যাটস দ্য সিস্টেম। তবে তোমাকে অবশ্যই দশমিকগুলোকে ঘাপলিংবাজি করতে হবে, তা না হলে তুমি দশমিকের রাজ্যে হারিয়ে যাবে আর কি, ঠিক আছে? আর আসলেই 5000 ওয়াটকে 646 দিয়ে ভাগ দিলে 6 পয়েন্ট কাছাকাছি ওরকমই আসবে আর কি। ওকে, গুড। যাক, ক্যালকুলেশন আমরা শিখাতে পেরেছি। টাইপ 7, ক্ষমতা। তো ক্ষমতা পি মানে তো W/T, আমরা সবাই জানি W কে লেখা যেতে পারে F.S/T
তাহলে হয়ে যাবে এফ ডট এস বাই টি, দ্যাট মিনস এফ ডট ভি। So that P equal to F dot V. So that P equal to F dot V. Okay? আর যদি মাঝখানের ইয়াটা শূন্য হয় তাহলে P equal to FV। এই সূত্রের অঙ্ক করানো উচিত না, তাও করাই, আসে মাঝে মধ্যে। খুব ভালো সূত্র আর কি, ছোট্ট সূত্র। P equal to FV। ক্ষমতা বল দেওয়া থাকলে বেগ বের করা যায়, বেগ বল দেওয়া থাকলে ক্ষমতাও বের করা যায়। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল অঙ্ক জেনারেলি এই অঙ্কগুলো আমরা ইউজ করি। ধরো বললাম 2 কেজি ভরে, 2 কেজি ভরের জিনিসকে কে ক্রেন দিয়ে উঠাবে? 100 কেজি ভরে বস্তুকে ক্রেনের সাহায্যে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলতে হলে ক্রেনের ক্ষমতা কত হবে? বাহ, সুন্দর। ক্রেনের ক্ষমতা কত হবে? হইছে? দেখো P ইকুয়াল টু এফ ভি, এফ তো নাই, বাট উপরে যখন তুমি তুলবা এবং ধ্রুব বেগে তুলবা তার মানে mg, সো দ্যাট 109.8 ইন্টু 2, 1960 ওয়াট। এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এইবার আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 8। এই 8 আর 9 এই দুইটা টাইপ তোমাদেরকে আমার একটু হাতে ধরে ধরে শিখাইতে হবে। এবং এগুলা ক্লাস 9, 10 থেকে তোমরা পড়ে আসছো, কিন্তু তোমরা পরীক্ষায় ব্যাপকভাবে ভুল করো, মানে আনকাউন্টেডভাবে তুমি ভুল করো। এত পরিমাণ তুমি ভুল করো, যে পরিমাণ ভুল করাটা দণ্ডনীয় অপরাধ। এখন তাহলে একটু দেখি যে তোমরা আসলে কেমন রকম ভুল করো। ঠিক আছে? ওকে, নাম্বার 1, তোমাদের ওই যে বলে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। ভেরি সিম্পল, খালি দেখবো আর উত্তর করবো। আমার টেকনিকটা কোনো শর্টকাট দিয়ে না, আমার টেকনিকটা একটু অদ্ভুত। আমি যেভাবে অঙ্ক করি E ইকুয়াল টু mgh, আর বিভব শক্তি ইপি মানে আমি জানি mgx, h মানে মোট উচ্চতা আর x মানে হচ্ছে তল থেকে উচ্চতা। ওকে, আমি যদি এই দুইটা জিনিসকে ভাগ দিই তাহলে E বাই ইপি ইকুয়াল টু h বাই x, এটা আসে। আমি এই লাইন দিয়ে অঙ্ক করার পক্ষপাতী। কারণ কি? আমি জানি যে এই E মানে হবে ইপি প্লাস ইকে। এখন আমি আমার অঙ্ক করার টেকনিকটা তোমাদেরকে দেখাবো এবং দেখবা উইদিন 10 সেকেন্ড আমার অঙ্ক হয়ে যাবে। কোনো সূত্র মনে রাখতে হবে না, মানে তুমি মনে রাখবা ভূমি থেকে উচ্চতার সাথে সমানুপাতিক। কথা কি বোঝা গেছে? এবং তুমি সবসময় মোট শক্তি আর বিভব শক্তি তুলনা করবা। কার কার তুলনা করবা? মোট শক্তি বিভব শক্তি, মোট শক্তি বিভব শক্তি, মোট শক্তি বিভব শক্তি। এখন তোমাকে প্রশ্ন বললো যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ মানে
ইপি ইকুয়াল টু 2 কে। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এর মানে ইপি ইকুয়াল টু 2 কে, তাই না? তোমার কাজ কি দেখো, তুমি মনে 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 করবা 1, তাহলে এটা হবে 2, মোট শক্তি হবে 3, হ্যাঁ কি না? আর তুমি সারা জীবন তো এক্স বের করবা, এক্স মানে অলওয়েজ হবে উপরে ইপি নিচে ই ইন্টু এইচ, এটাই তোমার ফান্ডামেন্টাল লাইন। তাইলে তোমার ভূমি থেকে উচ্চতা এক্স হবে, উপরে 2 নিচে 3 ইন্টু এইচ, অ্যান্সার শেষ। কি দিবে দেখ না, তোমাকে বলুক যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, তাহলে তুমি এইভাবে করে জিনিসটাকে ধরবা, ইকে ইকুয়াল টু 4 ইপি, ইকে ইকুয়াল টু 4 ইপি, হ্যাঁ কি না? সো এটা 1 হলে এটা 4, মোট কত? 5, তাহলে এক্স কত হবে? 1/5 ইন্টু এইচ, মানে উপরে বিভব শক্তি নিচে মোট শক্তি। তো তোমার খালি কাজ বিভব শক্তি আর মোট শক্তি বের করা, বিভব শক্তি আর মোট শক্তি বের করা। একজনকে একটু ধরি, পড়শি, এটা যদি না পারেছিস রে তোকে আমি বাংলাতে পড়াবো, ঠিক আছে? ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3 গুণ, বল। না লিখেও করা যায় এগুলো। বাংলা বদল দেখ, বিভব শক্তি ইকুয়াল টু 3 গতি শক্তি, এটা 1 হলে এটা 3, তাহলে মোট শক্তি 4, তাহলে উত্তর হবে 3/4 ইন্টু এইচ। টাইম লাগবে 5 সেকেন্ড, তাও লাগবে না, এই পারা যাবে না? এত সহজ টেকনিক তো জানা ছিল না তোমাদের, আমি জানি, পারবা তো? ওকে, এবার এর পরের টাইপটাও ভেরি ইম্পর্টেন্ট, টাইপ নাম্বার 9। এই 8 আর 9 টাইপ থেকে ভার্সিটিতে প্রশ্ন আসেই, যেই জিনিস আসে এগুলোতে আমাদের এত দক্ষ হতে হবে যে মানুষ রিডিং করার আগে আমাদের উত্তর হয়ে যাবে। সো এটা ওরকম, দেখো 9-10 থেকে তোমরা শুরু করেছো, ওই ভর বেগ এত % করলে গতিশক্তি কত % হবে, পর্যায়কাল এত হলে দোলনকাল কতক্ষণ হবে, এই দৈর্ঘ্য এতখানি হলে এটা কত হবে, জি এত হলে ওটা কতখানি হবে, হ্যাঁ কি না? এরকম একটা যদু মধু রাম শ্যাম কদু টাইপের কোয়েশ্চেন আসতেই থাকে, তাও আমরা পারি না। এই পরীক্ষায় দেওয়া হবে, তাও পারবে না তোমরা। এখন আমি কি করতে পারি? আমি তো একজনকে ধরতে পারি আর কি। তো ফ্যাক্ট হচ্ছে, ধরো তোমাকে বললো ভরবেগ 100% বৃদ্ধিতে গতি শক্তি বৃদ্ধি পাবে। মুখস্থ করে তো সবাই বলতে পারে, তাই না? এটা কি করে আসলো? এটা মাথায় রাখতে হবে, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, so that ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। এই সমানুপাতিক লাইনটা আনতে হবে, সমানুপাতিক লাইন কি করতে হবে? আনতে হবে, এর কোনো বিকল্প নাই। কথা ওকে? আফটার দ্যাট তোমাকে ধরে নিতে হবে যে আগে ভরবেগ ছিল 1, তাহলে 1-এর 100% কত? 1।
এরপর এই চিহ্নটা স্কোয়ার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে হলো কত 4, তাহলে বাড়লো কত 3, 3 মানে কত? বাবারা ছেলে খেলা করো না, আমি একটু পরে বানায় দিতেছি, তখন মুখস্থ দিও নি, তখন বুঝবো নি আমি বিষয়টা। পারে না কেউ কিছু না, এটা আমি জানি তো কতটুকুটা পারে কে। দেখো তোমার কাজ হচ্ছে এরকম লাইনটা জেনারেট করা, এটা করতে হবে, এটা পারবা তুমি। এবার যা আগে 1 ধরবা, এখন 100% বাড়াইছে, 1-এর 100% 100 মানে 1, 1-এর 200% হলে 2, 1-এর 50% হলে 0.5, 1-এর 20% হলে 0.2, তো 1-এর 100% 1। এরপর স্কোয়ারটা বসে হয়ে গেল 4। এবার আগে তো 1 ছিল, এখন 4 হয়েছে, তাহলে বাড়ছে কত? 3 মানেই 300%, 3 মানেই 300%। ওকে, এটাকে উল্টা করে দিলাম, বা উল্টা করা বাদ দাও। ধরো বললাম দৈর্ঘ্য 100% বৃদ্ধিতে পর্যায়কাল বৃদ্ধি পাবে। করো, সবাই মিলে করো। দৈর্ঘ্য 100% বৃদ্ধিতে পর্যায়কাল বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য 100% বৃদ্ধিতে পর্যায়কাল বৃদ্ধি পাবে। বাকিরা আজকের খেলা দৈর্ঘ্য এবং পর্যায়কালের খেলা। 41.something%। একটু নাড়া দিয়ে দেখি। পর্যায়কাল t is proportional to root l। পর্যায়কাল t is proportional to root l। ওকে, সো l এর আগে মান ধরবো 1, 100% বাড়ালে বাড়বে আরো 1, দিব একটা রুট, হয়ে গেল 1.41। আগে ছিল 1, তাহলে বাড়লো 0.41, যার মানে 41%। কথা কি বোঝা গেল? এরকম একটা প্রশ্ন যদি পরীক্ষায় না আসে, তাহলে পরীক্ষা আবার নিতে হবে। এখন কোন অধ্যায় থেকে আসবে ডাজেন্ট ম্যাটার, বাট এরকম একটা প্রশ্ন যদি না আসে, তাহলে পরীক্ষা আবার নিতে হবে ফর শিওর। ধরি, কাকে ধরতে পারি? দাঁড়াও সানজিদা, দাঁড়াও, তোমাকে একটু কঠিন প্রশ্ন ধরি, আরো ভয় পাওয়াই দিলাম। গতি শক্তি 50% হ্রাস করলে ভরবেগ কমবে কত পার্সেন্ট? 50%। মনে হইলো বলে দিলাম, ভণ্ডামি খালি। কেন তোমার মনে হবে বলবে? এই হলো সম্পর্ক। তাহলে এবার তো ভরবেগ বের করতে বলেছে, তার মানে এবার উল্টাইতে হবে। তার মানে কিসের 75%? আগে সম্পর্ক বানাও। এবার আগে ছিল 1, 50% কমা মানে 0.5 কমা, এর উপর দাও রুট। ওকে, এর মানে হচ্ছে 1/√2। 1/√2 মানে 0.707। এটা উত্তর না। আগে কত ছিল? 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 বিয়োগ করলে হবে -0.293। That means -29.3%। কান্নাকাটি করবা তো, যে ক্যালকুলেটার ছাড়া হবে না, 14 গোষ্ঠী হবে ক্যালকুলেটার ছাড়া।
আর এই টাইপের কোয়েশ্চেন তো পরীক্ষায় আসবে। তুমি আধারে উত্তর বললে কেন? হ্যাঁ, এইরকম করতে হবে। একই সিস্টেম, আমি তো কোনো ডান বাম করিনি, সব সেম, নিয়মে কোনো পার্থক্য নেই, নিয়ম সব সেম, সব সেম। এই টাইপ থেকে পরীক্ষায় সামনের দিন আমি 5টা এমসিকিউ দিতে বলবো, যাও 5টা এমসিকিউ দিবে এখান থেকে, যাও, তাও যেন পারো। তোমরা প্র্যাকটিস করবো বাড়িতে, নিজে নিজে বানাবা প্রশ্ন। এরকম অনেক প্রশ্ন আছে, তো প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম প্রশ্ন আছে। কথা ওকে? নাও লাস্ট টাইপ এই অধ্যায়ের, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কিছু না, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য বলছে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সময়। দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। কিছু না, এটা আলাদা করে পড়া লাগে না, এমনি পারে মানুষ। তো কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সময়, তুমি শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করবা, বিয়োগ করলে তুমি যা পাবা, যতটুকু পাবা, ওটাই কৃত কাজের মান, ওটাই কৃত কাজের মান। এই পর্যন্ত হবে, চলবে, পারা যাবে। ওকে, সো এর মাধ্যমে আমাদের অধ্যায়টি শেষ। কালকে তোমাদের কি ক্লাস? বায়োলজি ক্লাস। ওকে, তাহলে কালকে তোমাদের এই অধ্যায়ের পরীক্ষা হবে। কিন্তু কালকে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির পরীক্ষা। লাস্টের 2টা টাইপ থেকে আমি 5টা 10টা এমসিকিউ দিতে বলে দেবো।